প্রিয় ফার্স্ট ইয়ার, কেমন আছো সবাই? তোমাদের কালকে এক্সাম, তো সবাই অনেক ভয়ে আছো। সবাই বলতেছো যা পড়তেছো সব ভুলে যাচ্ছ। তো এখন ভুলে যাচ্ছ বলতে ধরতে হবে যাদের মনে হচ্ছে সব ভুলে যাচ্ছ তাদের প্রিপারেশন ভালো। যারা পড়ে তারাই আসলে ভুলে যায়, ঠিক আছে? কিছুই ভুলে যাওনি, ভয় এমন হচ্ছে, এখন সুস্থ থাকতে হবে। আর যখন খুব বেশি খারাপ লাগবে তখন একটু দোয়া দরুদ পড়িও, ইনশাআল্লাহ ঠিক লাগবে, ফ্রেশ লাগবে, রিফ্রেশ লাগবে। তোমাদের আমি একটা সাজেশন দিয়েছি, দেখতো স্ক্রিনটা শেয়ার করেছি, সাজেশন দিয়েছি। তো এই সাজেশন ওয়াইজ আমি তোমাদের ৮টা চ্যাপ্টারেরই ছোট ছোট করে কিছু রেকর্ডেড ক্লাস দিব এবং লাইভ ক্লাস দিব। যারা যারা একেবারেই ভুলে গেছো এই ক্লাসগুলো দেখো, মনে হচ্ছে মানে রিফ্রেশমেন্টের জন্য হলেও ক্লাসগুলো দেখো। আর যারা পড়াশোনা করোই নাই এতদিন, আজকে কোনো রকম পড়ে যাবা, তাদের জন্য একটা খুশির সংবাদ আছে। দেখো, তোমাদের এই সাবজেক্টে অর্থাৎ হিস্ট্রি অফ বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ কালচার, এটাতে তোমার হইলো ৮টা চ্যাপ্টার আছে। তার মধ্যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে প্রাক উপনিবেশিক যুগ। তো আমি চিন্তা করলাম এখান থেকে যদি তোমাকে আমি একটা ইউনিভার্সাল সামারি দিতে পারি, আমি যেমন আমার ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে দেই, তাহলে কেমন হয়? ওই সামারিটা পড়লে, মানে তুমি যদি সামারিটা জানো, যেভাবেই ওখান থেকে কোশ্চিন আসুক তুমি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তার আগে দেখি আমাদের প্রথম অধ্যায় প্রাক উপনিবেশিক যুগের কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন, তারপর আমরা সামারি পড়বো। এবারকার জন্য ইম্পর্টেন্ট কিছু কোশ্চিন আমি তোমাদের দিছি। মার্ক ২, ৩, ৪, ৫-এর জন্য প্রথম অধ্যায় থেকে সুফিবাদ কি, বাংলা ইসলাম প্রচারে সুফিবাদের ভূমিকা আলোচনা করো, ইবনে বাতুতা কে ছিলেন, ইবনে বাতুতার বিবরণ অনুসারে বাংলার অর্থ, সামাজিক, তারপর হচ্ছে ডিস্টার্ব করতেছিস কেন, তারপর হচ্ছে দেখো, খেয়াল করো, ইবনে বাতুতা কে ছিল, ইবনে বাতুতা কে ছিলেন, ইবনে বাতুতার বিবরণ অনুসারে বাংলার অর্থ ও সামাজিক অবস্থার বর্ণনা দাও, সুফিবাদ কি, এই সুফিবাদ কি রিপিট হয়ে গেছে, সরি। আচ্ছা, এই এই হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের সুফিবাদ কি, মানে এখানে আমরা তোমাদের অ্যান্সার দিছি, খেয়াল করো, এখানে অ্যান্সার দিছি। এই ক্লাসে আমি অ্যান্সারও তোমাদের আজকে সলভ করাবো। দেন প্রশ্ন হচ্ছে, আমাকে একটু ইয়াটা ইউজ করতে হবে। দেন প্রশ্ন হচ্ছে প্রথম অধ্যায়ের, দেখো, যে প্রাক উপনিবেশিক যুগে প্রাচীন বাংলার মানুষের অর্থনৈতিক এবং ধর্মীয় জীবন আলোচনা করো, পরিব্রাজক মহুয়ানের বিবরণের আলোকে বাংলার অর্থসামাজিক অবস্থার বিবরণ দাও, চৈনিক বিবরণের মধ্যযুগীয় বাংলার অর্থসামাজিক চিত্র তুলে ধরো। তাহলে আমি তোমাদেরকে এখন এর সামারিটা পড়াবো। তুমি যদি এই সামারিটা পড়ো, আমি নিশ্চিত করতেছি যেভাবেই কোশ্চিন আসুক প্রথম অধ্যায় থেকে, এই সামারি জানলে তুমি অ্যান্সার করতে পারবা। অর্থাৎ হা করে বসে থাকতে হবে না, মুখে মশা ঢুকে যাবে, ঠিক আছে? এই সিচুয়েশনে পড়তে হবে না, ইনশাল্লাহ। মনোযোগ দেই। ইতিহাসের ধারাবাহিকতায় প্রাক উপনিবেশিক যুগ বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের সঙ্গে পরিচয় হবো। হ্যাঁ, এই অধ্যায়ে মূলত প্রাচীন এবং মধ্যযুগীয় বাংলার অর্থসামাজিক জীবন, ধর্মীয় বৈচিত্র্য, বাংলা ইসলাম প্রচারে সুফি সাধকদের অবদান এবং বিদেশি পরিব্রাজকদের চোখে বাংলার সমৃদ্ধ চিত্র তুলে ধরা হয়েছে। ইবনে বাতুতা এবং মহুয়ানের মতো, এখানে ইবনে বাতুতা এবং মহুয়ান খুব ইম্পর্টেন্ট। ইবনে বাতুতা এবং মহুয়ানের মতো পরিব্রাজকদের বিবরণ থেকে আমরা জানতে পারি মধ্যযুগীয় বাংলা ছিল কৃষি, শিল্প, বাণিজ্য সমৃদ্ধ একটি জনপদ, যেখানে ধর্মীয় সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধের চর্চা ছিল অত্যন্ত প্রশংসনীয়। তারপরে দেখো, এই অধ্যায় পড়ে তোমরা জানতে পারবে, অর্থাৎ আমরা কি কি জানতে পারবো এবং আমাদের কি কি জানা প্রয়োজন। প্রাচীন বাংলার মানুষের অর্থনৈতিক ধর্মীয় জীবন কেমন ছিল, সুফিবাদ কি, এবং বাংলায় ইসলাম প্রচারে সুফিবাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল, ইবনে বাতুতা এবং মহুয়ান কারা ছিলেন এবং তাদের বিবরণে বাংলার অর্থসামাজিক অবস্থার কি কি চিত্র ফুটে উঠেছে। পাশাপাশি প্রাক উপনিবেশিক বাংলার সমাজ, সংস্কৃতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং ধর্মীয় সহিষ্ণুতার ধারণা স্পষ্টভাবে বুঝতে পারবা। তাই এই অধ্যায়ের মূল বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে সংক্ষিপ্ত এবং রচনামূলক উভয় ধরনের প্রশ্নের উত্তর সহজেই লেখা সম্ভব। এই কাজটাই আমরা করব। দেখো, এই যে তুমি যদি এতটুকু পড়ো, দেখো আমি তোমাকে দেখাচ্ছি, যদি এতটুকু একটা বার বা দুটো বার রিডিং দাও এনাফ, এখান থেকে যে কোশ্চেনই আসুক তোমার ধারণা থাকবে এবং তুমি লিখতে পারবা। তাহলে চলো আমরা দেখি, প্রাক উপনিবেশিক যুগে বাংলা ছিল অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে একটি সমৃদ্ধ জনপদ। এই সময় বাংলার মানুষ প্রধান জীবিকা ছিল কৃষি, তবে শিল্প বাণিজ্য যথেষ্ট উন্নত ছিল।
বাংলার উর্বর ভূমি, অসংখ্য নদ-নদী, অনুকূল জলবায়ু কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধান ছিল প্রধান ফসল, এছাড়াও আখ, তুলা, তিল, নারকেল এবং সুপারি উৎপাদিত হতো। একটা বিষয় বলি, এর থেকে তো দ্রুত পড়লে তোমরা বুঝতে পারবে না। তোমরা ইউটিউবে যখন ক্লাসটা রেকর্ডেড দেখবা, একটু স্পিডটা বাড়ায় দিবা। ঠিক আছে? নদীমাতৃক হওয়ায় মাছ ছিল মানুষের অন্যতম প্রধান খাদ্য এবং মৎস্য শিকার ছিল একটি গুরুত্বপূর্ণ পেশা। কৃষির পাশাপাশি তাঁত শিল্প, মৃৎশিল্প, ধাতু শিল্পেরও ব্যাপক প্রসার ঘটেছিল। বাংলার মসলিন কাপড়ের কথা দেখো, খুব ইম্পর্টেন্ট। বিশ্বব্যাপী সমাদৃত ছিল। চট্টগ্রাম, সোনারগাঁও, সপ্তগ্রামের মতো বন্দরগুলোকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বৈদেশিক বাণিজ্যের ব্যাপক উন্নত হয়। ফলে বাংলার আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছিল। তারপরে দেখব আমরা প্রাচীন বাংলার ধর্মীয় জীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময় এবং সহিষ্ণুতাপূর্ণ। প্রাথমিকভাবে এখানে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং বিভিন্ন লোকজ বিশ্বাস প্রচলিত ছিল। পরবর্তীতে মুসলিম শাসকদের আগমন এবং বিশেষ করে সুফি সাধকদের প্রচেষ্টা ইসলাম ধর্মের বিস্তার ঘটে। কিভাবে ইসলাম ধর্মের বিস্তার ঘটে খেয়াল করো। বিভিন্ন ধর্মের মানুষদের মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান ছিল এবং এটা হচ্ছে এই সময়ের অন্যতম বৈশিষ্ট্য। ধর্মীয় সম্প্রীতি, সহিষ্ণুতার কারণে বাংলায় একটি সমন্বয়বাদী সংস্কৃতির বিকাশ ঘটে, যা বাঙালি জাতিসত্তার ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, সুফিবাদ হলো ইসলামের সুফিবাদ নিয়ে কিন্তু কোশ্চিন আছে, তোমার মনোযোগ দাও। সুফিবাদ কি? দেখো, সুফিবাদ হলো ইসলামের আধ্যাত্মিক মানে স্পিরিচুয়াল এবং মানবতাবাদী শিক্ষা, যা আত্মশুদ্ধি, মানবপ্রেম, সাম্য, সহিষ্ণুতা, আল্লাহর প্রতি ভালোবাসার উপর গুরুত্বারোপ করে। সুফি সাধকেরা মানুষের সেবা, নৈতিক শিক্ষা, শান্তিপূর্ণ জীবনযাপনের মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেন। তাদের জীবন আদর্শ ছিল সরলতা, বিনয় এবং মানব কল্যাণ। সুফিবাদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতির শিক্ষা দেয়, যা বাংলার মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়ে ওঠে। সুফিবাদ নিয়ে বোঝা গেছে। বাংলায় ইসলাম প্রসারে সুফিবাদদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখি কিরকম গুরুত্বপূর্ণ। তারা কোনো বল প্রয়োগের মাধ্যমে নয়, খেয়াল করো, কোনো বল প্রয়োগের মাধ্যমে নয়, বরং মানবিক আচরণ, সাম্যের বাণী এবং জনসভামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ধর্ম ইসলাম প্রচার করেন। তারা বিভিন্ন অঞ্চলের কাহ, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং ধর্মীয় নৈতিক শিক্ষার প্রসারে ভূমিকা রাখেন। খানকাহ যদি মনে না থাকে, দরকার নাই লেখার, মসজিদ, মাদ্রাসা লিখলেও এনা। সমাজের অবহেলিত এবং নিম্নবর্ণের মানুষের পাশে দাঁড়িয়ে তারা ইসলামের সাম্য আদর্শ তুলে ধরেন। শাহজালাল রাদিয়াল্লাহু, খান জাহান আলী রাদিয়াল্লাহু, শাহ মাকদুম রাদিয়াল্লাহু, শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহু এর মতো সুফি সাধকেরা বাংলা ইসলাম প্রচারের অসামান্য অবদান রাখেন। যখন তুমি সুফিবাদ কি, এখানে যদি কিছু সুফিবাদের নাম দিতে পারো আরো ভালো। এমনিতেই মনে রাখার ট্রাই করো, ভুলে গেলে কোনো সমস্যা নেই, চাপ নিতে হবে না। তখন বলবা বিভিন্ন সুফিরা, ঠিক আছে? আচ্ছা, তাদের প্রচেষ্টার ফলে বাংলায় শান্তিপূর্ণভাবে ইসলামের বিস্তার ঘটে এবং ধর্মীয় সম্প্রীতি আরো সুদৃঢ় হয়। তারপরে দেখি ইবনে বাতুতা। ইবনে বাতুতা নিয়ে আমাদের প্রশ্ন আছে, তাহলে ইবনে বাতুতা সম্পর্কে জেনে নেই। ইবনে বাতুতা ছিল মরক্কোর বিখ্যাত কি? এটা তোমাদের প্রথম পরীক্ষা, আমি সব কিছু ফ্রি দিয়ে দিব। এখনো যারা নেক্সটে এই পরীক্ষাটা যদি ভালো হয়, পরবর্তীতে যদি আমার সঙ্গে প্রিপারেশন নিতে চাও, কোর্সে ভর্তি হতে পারো। জাস্ট আ মিনিট। ইবনে বাতুতা ছিল মরক্কোর বিখ্যাত মুসলিম পরিব্রাজক এবং পর্যটক। তিনি ১৩০৪ সালে জন্মগ্রহণ করেন এবং ১৩৪৫ সালে বাংলায় আগমন করেন। তার বিখ্যাত ভ্রমণ বৃত্তান্তের নাম রিহালা। তিনি বাংলার সোনারগাঁও সফর করেন এবং এখানকার সমাজ, অর্থনীতি, সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করেন। ইবনে বাতুতা সম্পর্কে জানতেছি, তার বিবরণ থেকে জানা যায় যে মধ্যযুগীয় বাংলা ছিল একটি সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ জনপদ। ইবনে বাতুতার বিবরণ অনুযায়ী বাংলার অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত সমৃদ্ধ। খাদ্যদ্রব্যের মূল্য ছিল তুলনামূলকভাবে কম, ধান, মাছ, দুধ, বিভিন্ন ফলমূল প্রচুর পরিমাণে পাওয়া যেত। তিনি উল্লেখ করেন যে বাংলা ছিল উর্বর ভূমি ও কৃষি পণ্যে সমৃদ্ধ একটি অঞ্চল। এখানকার বৈদেশিক বাণিজ্য তারপর ছিল অত্যন্ত উন্নত এবং বিভিন্ন দেশের বণিকেরা বাংলায় বাণিজ্য করতে আসতেন। সামাজিকভাবে বাংলার মানুষ ছিল অতিথিপরায়ণ এবং শান্তিপ্রিয়। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বিরাজ করত এবং সমাজের স্থিতিশীলতা ছিল লক্ষণীয়। তার বিবরণে সোনারগাঁওকে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়। মহুয়ান নিয়ে প্রশ্ন আছে আমাদের।
মোহন সম্পর্কে জানতে হবে এবং বোর্ড প্রশ্ন আছে, বড় প্রশ্ন আছে। মোহন ছিলেন একজন চৈনিক মুসলিম পরিব্রাজক। মোহন কে ছিল আমরা জানতে পেরেছি। এখন ওনার সম্পর্কে আরো ডিপলি জানবো। যিনি চীনের এটা না খুবই ডিস্টার্ব করে, দাঁড়াও। যিনি চীনের সম্রাটের দূত হিসেবে বাংলায় আগমন করেন। তিনি 1415 সালে বাংলা সফর করেন এবং তার বিবরণে মধ্যযুগীয় বাংলার অর্থসামাজিক অবস্থা সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায়। মহুয়ানের বর্ণনায় দেখা যায় যে বাংলার কৃষি উৎপাদন ছিল অত্যন্ত উন্নত এবং এখানকার ধান, আখ, অন্যান্য কৃষিপণ্য প্রচুর পরিমাণে উৎপাদিত হতো। বাংলার সূক্ষ্ম বস্ত্র এবং অন্য পণ্য বিদেশে রপ্তানি করা হতো, যা বৈদেশিক বাণিজ্যের উন্নয়নের প্রমাণ বহন করে। আচ্ছা, মহুয়ানের বিবরণে বাংলার সমাজ জীবনের একটি সুন্দর চিত্র ফুটে উঠেছে। তিনি উল্লেখ করেন যে বাংলার মানুষ ছিল নম্র, অতিথিপরায়ণ এবং শান্তিপ্রিয়। সমাজে ধর্মীয় সহিষ্ণুতা বিরাজ করত এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সম্প্রীতির সঙ্গে বসবাস করত। প্রশাসনিক ব্যবস্থা ছিল যথেষ্ট সুসংগঠিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল সন্তোষজনক। চৈনিক বিবরণ থেকে আরো জানা যায় যে মধ্যযুগীয় বাংলার সমৃদ্ধ সংস্কৃতি, উন্নত বাণিজ্য ব্যবস্থা এবং আন্তর্জাতিক যোগাযোগের বিকাশ ঘটেছিল। তো সবশেষে বলা যায় প্রাক উপনিবেশিক যুগের ছিল বাংলায় ছিল কৃষি, শিল্প, বাণিজ্য বাণিজ্য সমৃদ্ধ একটি অঞ্চল, যেখানে ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ, সাংস্কৃতিক বৈচিত্র্য চমৎকার সমন্বয় ঘটেছে। সুফি সাধকদের অবদান, ইবনে বতুতা, মহুয়ানের ভ্রমণ বৃত্তান্ত বাংলার অর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক আমাদের সেই সময়ের বাংলার একটি সুস্পষ্ট ও সমৃদ্ধ চিত্র তুলে ধরে। এই অধ্যায়ে একটা মিনিট দাঁড়াও তো। দেখো, সরি। এই অধ্যায়ের মৌলিক ধারণাগুলো আয়ত্ত করতে পারলে এই অধ্যায় থেকে আসা প্রায় সব ধরনের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নের উত্তর সহজেই লেখা সম্ভব। চলো এখন আমরা প্রশ্ন সলভ করবো। প্রথম দেখো 2, 3, 4, 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো আছে, প্রথমত সুফিবাদ কি? আমি তোমাকে ডাইরেক্ট বলি, এই যে ভূমিকা, ও মাই গড, দাঁড়াও, আর মূল আলোচনা, এটা বোঝানোর জন্য দিছি। আগের যদি ক্লাসটা করো বুঝবা, ঠিক আছে? আমার অ্যান্সার শুরু হয়েছে। মূল আলোচনা মানে এটা মূল আলোচনা, ওখানে আবার লিখতে যাইও না, ঠিক আছে? তারপরে দেখো আমাদের হচ্ছে উপসংহার, তাই না? একটু দাঁড়াই। এই যে উপসংহারটা আবার রেফার করিও না। এটা হচ্ছে আমার মেইন অ্যান্সার। ঠিক পরীক্ষায় এভাবে অ্যান্সার করবা, সুন্দর করে সাজানো গোছানো। সুফিবাদ কি? তোমাকে এটা লিখতে হবে না, তুমি জাস্ট লিখবা, ধরো অ্যান্সার কতবার যে তোমাদের বলে দিতে হবে, 1 নং অ্যান্সার। ওকে, এটাকে তুমি মাঝে দিবা। এইবারই শেষ কিন্তু, আর বলে দিচ্ছি না, যতগুলা পরীক্ষা আছে। তারপর একটা টার্ম দিবা, সুন্দর করে দিয়ে স্পেস দিবা, দিয়ে লেখা শুরু করবা। ইন্ট্রো হয়েছে, মেইন অ্যান্সার হয়েছে, ইয়া হয়েছে। এটা ধরো 2-3 মার্কের, ঠিক আছে? সুন্দর। সুফিবাদ কি? চলো এখন পড়ি। ইসলামের আধ্যাত্মিক এবং মানবিক শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ ধারা হলো সুফিবাদ। এটি মানুষের আত্মশুদ্ধি, মানবপ্রেম, সাম্য, নৈতিকতার শিক্ষা দেয়। সুফিবাদের মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি মানব কল্যাণ নিশ্চিত করা। বাংলায় ইসলাম প্রচার এবং ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় সুফিবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। খুব সুন্দর একটা ইন্ট্রো হয়েছে আমাদের। সুফিবাদ, হ্যাঁ, তার ইংরেজিটা এখানে যদি পারো তো লিখে যাইও। হলো, যাদের মেধা ভালো একটু দেখে নাও। হলো ইসলামের স্পিরিচুয়াল দর্শন এবং সাধনা পদ্ধতি, যা আত্মশুদ্ধির, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, মানব সেবা এবং নৈতিক জীবনযাপনের উপর গুরুত্ব আরোপ করে। সুফি আরবি শব্দটি আরবি সুফ থেকে এসেছে, যার অর্থ পশম। প্রাচীন সুফি সাধকেরা সরল জীবনযাপনের প্রতীক হিসেবে পশমের পোশাক পরিধান করতেন। তো এই যে পশমের পোশাক পরিধান করতেন, সুফিবাদের মূল শিক্ষাগুলোর মধ্যে রয়েছে মানবপ্রেম, ভ্রাতৃত্ববোধ, সাম্য, সহিষ্ণুতা, শান্তপূর্ণ সহ অবস্থান। সুফি সাধকেরা মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের শিক্ষা ও আদর্শ বাংলায় সমাজ ও সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলেছে। পরিশেষে বলা যায়, সুফিবাদ কেবল একটি ধর্মীয় দর্শন নয়, বরং এটি মানবপ্রেম, নৈতিকতা, শান্তি, শিক্ষা প্রদানকারী একটি জীবন ব্যবস্থা, যা বাংলায় ইসলাম প্রচার এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলায় ইসলাম প্রচারে সুফিবাদের ভূমিকা আলোচনা করো। এই যে আমি কিন্তু আর ভূমিকা উঠাবো না, হ্যাঁ,
দেখো, এখন হচ্ছে সুফি সাধকে সরি বাংলা ইসলাম প্রচারের ক্ষেত্রে সুফি সাধকদের অবদান অনস্বীকার্য। তারা বল প্রয়োগের মাধ্যমে নয়, বরং মানবিক গুণাবলী, নৈতিক শিক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেয়। তাদের আদর্শ ও জীবনচরণ বাংলার মানুষের কাছে ইসলামকে সহজ এবং গ্রহণযোগ্য করে তোলে। তাহলে মূল আলোচনায় আমরা কি দেখব? এখন দেখো, মূল আলোচনায় আমরা দেখব যে এই যে সুফি সাধকেরা বাংলায় ইসলাম প্রচারের জন্য বিভিন্ন অঞ্চলের তোমার হচ্ছে ওই যে খনকাহ, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারা মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ববোধ, মানবপ্রেম শিক্ষা প্রচার করেন। সমাজের অবহেলিত নিম্নবর্ণের মানুষের পাশে দাঁড়িয়ে তারা ইসলামের সাম্যের আদর্শ তুলে ধরেন। শাহজালাল রাদিয়াল্লাহু, খান জাহান আলী রাদিয়াল্লাহু, শাহ মখদুম রাদিয়াল্লাহু, শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহু এর মতো সুফি সাধকেরা বাংলায় বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা কৃষি সম্প্রসারণ, জনপদ গঠন, সামাজিক উন্নয়নেও অবদান রাখেন। সুফিবাদের সরল জীবনযাপন, নৈতিকতা, মানবিক আচরণ বাংলার মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করে। ফলে বাংলায় শান্তিপূর্ণভাবে ইসলামের ব্যাপক বিস্তার ঘটে এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ গড়ে ওঠে। তারপরে উপসংহার, সর্বোপরি বলা যায় বাংলায় ইসলাম প্রচারে সুফি সাধকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী। তাদের মানবিক আদর্শ, শান্তিপূর্ণ দাওয়াতি কার্যক্রম বাংলার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। ইবনে বাতুতা কে ছিল? তো দেখে নাও, মধ্যযুগ বাংলা ইতিহাসের অর্থসামাজিক অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যের অন্যতম উৎস হলো বিদেশি পরিব্রাজকদের ভ্রমণ বৃত্তান্ত। তাদের মধ্যে ইবনে বাতুতার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার বিবরণ থেকে মধ্যযুগীয় বাংলার সমৃদ্ধির চিত্র স্পষ্টভাবে জানা যায়। ইবনে বাতুতা ছিলেন মরক্কোর একজন বিখ্যাত মুসলিম পরিব্রাজক ও পর্যটক। আমার টোটাল যারা আমার ক্লাস দেখতেছে এইভাবে সুন্দর করে লিখবা, সুন্দর একটা ইন্ট্রো দিবা, ভাগ ভাগ করে লিখবা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। ইবনে বাতুতা ছিলেন মরক্কোর একজন বিখ্যাত মুসলিম পরিব্রাজক এবং পর্যটক। আচ্ছা, আমি আজানের একটু বিরতি নিব। পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণের অংশ হিসাবে ইবনে বাতুতা ছিলেন মরক্কোর একজন বিখ্যাত মুসলিম পরিব্রাজক এবং পর্যটক। তারপরে হচ্ছে পর্যটকের পর তিনি 1304 সালে মরক্কোর তানজিয়ার শহরে জন্মগ্রহণ করেন। পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণের অংশ হিসেবে তিনি 1345 সালে বাংলায় আগমন করেন এবং সোনারগাঁও সফর করেন। তার বিখ্যাত ভ্রমণ বৃত্তান্তের নাম রিহলা। রিহলাটা একটু মাথায় রাখবা, হ্যাঁ। তিনি বাংলার মানুষের জীবনযাত্রা, খাদ্যের প্রাচুর্য, বাণিজ্যিক সমৃদ্ধ এবং সামাজিক সম্প্রীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করেন। তার বর্ণনায় বাংলার একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, উন্নত জনপদ হিসেবে পরিচিতি লাভ করে। মধ্যযুগীয় বাংলার ইতিহাসের পুনর্গঠনে তার ভ্রমণ বৃত্তান্ত একটি নির্ভরযোগ্য ঐতিহাসিক উৎস হিসেবে বিবেচিত হয়। আচ্ছা, অতএব ইবনে বাতুতা কেবল একজন পরিব্রাজক নন, তিনি মধ্যযুগীয় বাংলার ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রাহক, যার বিবরণ আমাদের সেই সময়ে বাংলাকে জানতে বিশেষভাবে সহায়তা করে। ইবনে বাতুতার বিবরণ অনুসারে বাংলার অর্থ-সামাজিক অবস্থার বর্ণনা দাও দ্রুত। ইবনে বাতুতার ভ্রমণ বৃত্তান্ত মধ্যযুগীয় বাংলার অর্থনৈতিক সামাজিক অবস্থার একটি মূল্যবান দলিল। ইবনে বাতুতা সম্পর্কে জেনে যাও, হ্যাঁ। ওনার যে ইয়াটার নাম আছে ওটাও মাথায় রাখবা। তার বিবরণে বাংলার সমৃদ্ধ অর্থনীতি, উন্নত বাণিজ্য ব্যবস্থা, ধর্মীয় সম্প্রীতি, মানুষের জীবনযাত্রার বাস্তব চিত্র ফুটে উঠেছে। তো ইবনে বাতুতার বিবরণ অনুযায়ী বাংলা ছিল অত্যন্ত উর্বর এবং সমৃদ্ধ একটি অঞ্চল। এখানকার খাদ্যদ্রব্যের মূল্য ছিল তুলনামূলকভাবে কম এবং ধান, মাছ, দুধ এবং বিভিন্ন ফলমূল প্রচুর পরিমাণে পাওয়া যেত। কৃষি ছিল অর্থনীতির প্রধান ভিত্তি এবং বৈদেশিক বাণিজ্যে যথেষ্ট কোথায় গেল প্রসার ঘটেছিল। সোনারগাঁও ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং প্রশাসনিক কেন্দ্র, যেখানে বিভিন্ন দেশের বণিকেরা বাণিজ্য করতে আসতেন। তিনি বাংলার মানুষের অতিথিপরায়ণতা, শান্তিপ্রিয়তা, সামাজিক সম্প্রীতির কথা উল্লেখ করেছেন। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সৌহার্দ্যের সঙ্গে বসবাস করত। তার বিবরণ থেকে আরো জানা যায় বাংলার প্রশাসনিক ব্যবস্থা ছিল যথেষ্ট সুসংগঠিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল সন্তোষজনক। সামগ্রিকভাবে তার বর্ণনায় মধ্যযুগীয় বাংলা একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং উন্নত জনপদ হিসেবে প্রতিভাত হয়েছে। আচ্ছা, তারপর দেখো পরিশেষে বলা যায় ইবনে বাতুতার বিবরণ মধ্যযুগীয় বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক স্থিতিশীলতা, সাংস্কৃতিক বৈচিত্র্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। তার বর্ণনা থেকে বাংলার সমৃদ্ধ অতীত সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যায়। মার্ক 8 এবং 10 এর জন্য দেখো প্রাক উপনিবেশিক যুগে প্রাচীন বাংলার মানুষের অর্থনৈতিক এবং ধর্মীয় জীবন আলোচনা করো। আচ্ছা, চলো তো দেখি করি। সুন্দর আমি একটা ইন্ট্রো দিব। প্রাক এবং উপনিবেশিক যুগে প্রাচীন বাংলার মানুষের অর্থনৈতিক এবং ধর্মীয় জীবন। আচ্ছা, একটু দাঁড়াও।
প্রাক ঔপনিবেশিক যুগ ছিল বাংলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি, ধর্মীয় বৈচিত্র্য ও সাংস্কৃতিক বিকাশের সাক্ষ্য বহন করে। এ সময় বাংলার মানুষের জীবনযাত্রা মূলত কৃষি নির্ভর হলেও শিল্প ও বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছিল। একই সঙ্গে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ ব্যবস্থা, ধর্মীয় সহিষ্ণুতা এ যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল। তাই প্রাচীন বাংলার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করলে সে সময়কার বাংলার সমগ্র সমাজচিত্র স্পষ্টভাবে কি করা যায়, উপলব্ধি করা যায়। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় যাব। প্রাচীন বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি। যেহেতু 10 মার্কের অ্যান্সার 30 মিনিট সময় পাবা, মোটামুটি 6 পেজ 7 পেজ লিখবা। উর্বর ভূমি, নদীমাতৃক ভৌগোলিক অবস্থানের কারণে ধান, আখ, তিল, তুলা, নারকেল এবং সুপারি সহ বিভিন্ন কৃষি পণ্য প্রচুর পরিমাণে উৎপাদিত হতো। কৃষির পাশাপাশি মৎস্য শিকার ছিল মানুষের অন্যতম প্রধান জীবিকা। বাংলার তাঁত শিল্প, মৃৎশিল্প, ধাতু শিল্প বিশেষভাবে সমৃদ্ধ ছিল। বিশেষ করে বাংলার মসলিন কাপড় বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিল। অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের ব্যাপক উন্নতির ফলে চট্টগ্রাম, সোনারগাঁও, সপ্তগ্রামের মতো বন্দরগুলো গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। আবার চীন, দক্ষিণ এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাংলার বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল, যা বাংলার অর্থনৈতিক সমৃদ্ধিকে আরো সুদৃঢ় করে। তারপরে দেখো, প্রাচীন বাংলার মানুষের ধর্মীয় জীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময় এবং সহিষ্ণুতাপূর্ণ। এখানে হিন্দু ধর্ম, বৌদ্ধ এবং জৈন ধর্মের পাশাপাশি বিভিন্ন লোকজ বিশ্বাস, আচার অনুষ্ঠান প্রচলন ছিল। পরবর্তীকালে মুসলিম শাসকদের আগমন, বিশেষ করে সুফি সাধকদের ইসলাম প্রচারে ধর্মের বিস্তার ঘটে। সুফি সাধকরা মানব প্রেম, সাম্য, ভ্রাতৃত্ববোধ, তারপর মানব সেবার আদর্শ প্রচার করে মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতির পরিবেশ গড়ে তোলেন। ফলে বাংলার বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহ অবস্থান প্রতিষ্ঠিত হয়। এ সময়ে ধর্মীয় সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য ছিল সমন্বয়বাদিতা, যা পরবর্তীকালে বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়। শোনো, আমি একটু এভাবে দেখতেছি। আচ্ছা, অল্প আছে, নামাজের সময় হয়েছে তো আম্মু চিল্লানি শুরু করে দেবে। প্রাচীন বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি এবং ধর্মীয় সহিষ্ণুতা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। সমৃদ্ধ এবং বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্প্রীতির বিকাশ ঘটে। ফলে বাংলা কেবল অর্থনৈতিকভাবে নয়, সামাজিক, সাংস্কৃতিকভাবে একটি সমৃদ্ধ জনপদে পরিণত হয়েছিল। টু সাম আপ, পরিশেষে বলা যায়, প্রাক ঔপনিবেশিক যুগে প্রাচীন বাংলার মানুষের অর্থনৈতিক জীবন ছিল কৃষি, শিল্প, বাণিজ্য নির্ভর এবং ধর্মীয় জীবন ছিল বৈচিত্র্যময়, সহিষ্ণুতাপূর্ণ এবং সমন্বয়বাদী। এ যুগের অর্থনৈতিক সমৃদ্ধি এবং ধর্মীয় সম্প্রীতির পরবর্তীকালে বাঙালি জাতিসত্তা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে দেখো, পরিব্রাজক মহুয়ানের বিবরণের আলোকে বাংলার অর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। চৈনিক বিবরণে মধ্যযুগীয় বাংলার অর্থসামাজিক চিত্র তুলে ধরো। আচ্ছা, একটা ইন্ট্রো দিব। ইন্ট্রোটা দেখো, মধ্যযুগীয় বাংলার অর্থসামাজিক ইতিহাসে জানার অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হলো বিদেশি পরিব্রাজকদের ভ্রমণ বৃত্তান্ত। তাদের মধ্যে চৈনিক মুসলিম পরিব্রাজক হচ্ছেন কে? মহুয়ানের বিবরণ বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক জীবন, সাংস্কৃতিক প্রশাসনিক ব্যবস্থার একটি বাস্তব এবং নির্ভরযোগ্য চিত্র তুলে ধরেছেন। তার বিবরণ থেকে মধ্যযুগীয় বাংলার সামগ্রিক আর্থসামাজিক অবস্থার মূল্যবান তথ্য জানা যায়। মূল আলোচনায় আসি আমরা। আচ্ছা, তাহলে মূল আলোচনায় দেখো, মহুয়ান ছিলেন কি? চীনের সম্রাটের প্রতিনিধি এবং বিখ্যাত নাবিক ঝেং হে এর সফর সঙ্গী। এত লিখতে হবে না, হ্যাঁ, শুধু যদি মনে থাকে চীনের সম্রাটের প্রতিনিধি লিখলেই হবে। তিনি 1415 সালে বাংলায় আগমন করেন এবং তার ভ্রমণ বৃত্তান্ত বাংলায় বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করেন। তার বিবরণ অনুযায়ী বাংলা ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং উর্বর একটি জনপদ। এখানকার কৃষি উৎপাদন ছিল ব্যাপক এবং ধান, আখ, বিভিন্ন ফলমূল, কৃষি পণ্য প্রচুর পরিমাণে উৎপাদিত হতো। বাংলার সূক্ষ্ম বস্ত্র ও অন্যান্য শিল্প পণ্য বিদেশে রপ্তানি করা হতো, যা বৈদেশিক বাণিজ্যের উন্নয়নে প্রমাণ বহন করে। তিনি বাংলার সমৃদ্ধ বাণিজ্যিক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়টিও উল্লেখ করেছেন। তারপরে দেখো, সামাজিক জীবনের ক্ষেত্রে মহুয়ান বাংলার মানুষকে শান্তিপ্রিয়, নম্র, অতিথিপরায়ণ হিসেবে বর্ণনা করেছে। তিনি উল্লেখ করেন, সমাজ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রতিক সম্পর্ক বিদ্যমান ছিল। ধর্মীয় সহিষ্ণুতা, সামাজিক স্থিতিশীলতা ছিল মধ্যযুগের বাংলার অন্যতম বৈশিষ্ট্য। বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধের সঙ্গে বসবাস করত, যা বাংলার সমন্বয়বাদী সংস্কৃতির পরিচয় বহন করে। মহুয়ানের বিবরণে মধ্যযুগীয় বাংলার প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। তার মতে প্রশাসনিক ব্যবস্থা ছিল সুসংগঠিত, আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল সন্তোষজনক। বাণিজ্যিক কর্মকাণ্ড নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে প্রশাসনের কার্যকর ভূমিকা ছিল।
তিনি বাংলার মানুষের পোশাক পরিচ্ছদ, খাদ্য অভ্যাস এবং সাংস্কৃতিক চর্চার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন, যা মধ্যযুগীয় বাংলার সমাজ জীবনের একটি পূর্ণাঙ্গ চিত্র বহন করে। শোনো, এই একটা প্যারা হইছে না? সুন্দর করে যথেষ্ট স্পেস দিবা। আমার আসলে পেজ বেশি যায় জন্য আমি ইয়া করছি। ঠিক আছে? চৈনিক বিবরণ থেকে আরো জানা যায় যে নদীকেন্দ্রিক জীবন ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাণিজ্যের কারণে বাংলার সে সময় একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হয়েছে। কৃষি, শিল্প, বাণিজ্যের সমন্বয়ে মধ্যযুগীয় বাংলার অর্থনীতি ছিল অত্যন্ত শক্তিশালী এবং সমাজ ছিল শান্তিপূর্ণ এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ। আচ্ছা, সবশেষে বলা যায় মহুয়ানের বিবরণ মধ্যযুগীয় বাংলার অর্থসামাজিক ইতিহাসের একটি অমূল্য দলিল। তার বর্ণনা থেকে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক সম্প্রীতি, উন্নত প্রশাসনিক ব্যবস্থা, সমন্বয়বাদী সাংস্কৃতিক সুস্পষ্ট চিত্র পাওয়া যায়। ফলে চৈনিক বিবরণ মধ্যযুগীয় বাংলার ইতিহাসের অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য উৎস হিসেবে বিশেষ গুরুত্ব বহন করে। আমার এই ক্লাসটা যদি করো বা আমার এই নোটটা যদি পড়ো, তুমি তুমি এই অধ্যায় থেকে যেভাবেই কোশ্চেন আসুক পারবা ইনশাআল্লাহ।